স্টুডেন্ট, যে মায়াদ্বীপ গল্পটা আছে, আমাকে তোমরা অ্যান্সার দেবে চ্যাটে। যে মায়াদ্বীপ গল্প আছে, সেই মায়াদ্বীপ গল্পের লেখক কে? প্রথম প্রশ্ন, মায়াদ্বীপ গল্পের লেখক কে? সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়, ভেরি গুড। অনিরুদ্ধ দেবস্মী। স্যার এইগুলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো ঠিক আছে, সুনীল গঙ্গোপাধ্যায় হচ্ছে এনার লেখক। এবার আমরা বলি যে এই যে গল্পটা আমরা পড়ছি, মায়াদ্বীপ, একটা দ্বীপের সম্পর্কে। আচ্ছা, এই দ্বীপকে ইংলিশে কি বলে কেউ জানো? সবাই জানো নিশ্চয়ই। ওয়ান্ডারল্যান্ড, আইল্যান্ড। ওয়ান্ডারল্যান্ড নয়, আইল্যান্ড। হুম। তো হ্যাঁ, আইল্যান্ড। তোমরা আইল্যান্ড সম্বন্ধে নিশ্চয়ই পরিচিত, এবং সেই আইল্যান্ড সম্বন্ধেই আমাদের একটা গল্প এটা। কিন্তু এই আইল্যান্ডটা কোনো সমুদ্রের মাঝখানে নয়, এই আইল্যান্ডটা একটা নদীর মাঝখানে। তাহলে একটা নদী বিশাল চওড়া নয়, আইল্যান্ডটাও বিশাল বড় নয়, কিন্তু তবুও আছে নদীর বুকে জেগে। তো এইখানে মায়াদ্বীপটার গল্পটা শুরুটার আগেই আমাদের এই গল্পের যে নামটা দেখলেই বুঝতে পারা যাচ্ছে এটা একটা ছোট্ট দ্বীপ। এবং এর মায়াদ্বীপ কেন? এটা অর্ধেক সময় জলে ডুবে থাকে, মাঝে মাঝে জল থেকে বেরিয়ে যায়। মানে এই যে লুকোচুরি খেলা, এই নদীর সাথে এই দ্বীপের লুকোচুরি খেলা, এই জন্যে এটাকে মায়াদ্বীপ বলা হচ্ছে। তোমরা জানো? সকলে মাইক্রোফোন মিউট করো। তো এইটা হচ্ছে মায়াদ্বীপ গল্পের প্রথম নামটা থেকে পেলাম, লেখক থেকে প্রশ্ন হলো। এরপরে প্রশ্ন, লেখকের বাড়ির পাশে যে নদীটি ছিল, সেই নদীটি ছোট, বড়, মাঝারি, কোনোটিই নয়। ছোট, ভেরি গুড দেবস্মী। বাকিরাও অ্যান্সার দেবে, চটপট অ্যান্সার দিতে হবে। তো লেখকের বাড়ির পাশে যে নদীটি ছিল সেটি আয়তনে ছোট, তাই তো? ভেরি গুড। এরপরে প্রশ্ন, দেখো, ছোট নদীটা ছিল এবং লেখকের বাড়ি থেকে সেই নদীটা যেতে কত সময় লাগতো? লেখকের বাড়ি থেকে নদীর ঘাট বা নদীটি যেতে কত সময় লাগতো? দেড় ঘন্টা? না না, মোটেও না। মিনিট, দেবস্মী, কত মিনিট? 5 মিনিট। ভেরি গুড। দেড় ঘন্টা নয় জ্যারিন, অগ্নিশা, 5 মিনিটের পথ। তো তোমার বাড়ি থেকে 5 মিনিট দূরত্বে যে জিনিসগুলো আছে, যে জায়গাটা আছে, তো একটু ভেবে দেখো, তোমার বাড়ি থেকে সেই 5 মিনিটের দূরত্বে যদি একটা নদী থাকতো বা নদীর ঘাট থাকতো, সেখান থেকে নদীর নৌকায় যাতায়াত করা যায়, তাহলে কেমন হতো? তো সেই সময়কার কথা বলা হচ্ছে, ঠিক আছে অগ্নিশা, নো প্রবলেম। তো সেই সময়কার কথা বলা হচ্ছে যেই সময়ে মানুষ এই নদীর খুব কাছাকাছি থাকতো। তো এই যে নদীর কথা বলা হচ্ছে, ছোট নদী, তো আমরা এই গল্পটাকে এবার আলোচনা করে করে দেখব। দেখো,
ছেলেবেলায় আমরা মামার বাড়ি যেতাম নৌকায় চেপে, কি যে ভালো লাগতো। গাড়ি কিংবা ট্রেন কিংবা এরোপ্লেনের চেয়েও নৌকায় যাওয়া অনেক আরামের। তার মানে লেখক গাড়িতেও চেপেছিলেন পরবর্তীকালে। তিনি যখন এই গল্পটা লিখছেন তখন তিনি ছোট নন, তখন তিনি বড়, কিন্তু তার শৈশবের স্মৃতি যখন মনে পড়ছেন তিনি যেন সমস্ত কিছুতেই চেপেছেন। ট্রেনেও চেপেছেন, গাড়িতেও চেপেছেন, এরোপ্লেনেও চেপেছেন, কিন্তু সেরকম আরাম, সেরকম আনন্দ, সেরকম ভালো লাগা কোথাও যেন খুঁজে পাননি, যেটা তিনি পেতেন সেই ছোট্টবেলায় সেই নৌকা যাত্রার মধ্যে। তাহলে কি এটা জানা গেল, তো গাড়ি কিংবা ট্রেন কিংবা এরোপ্লেনের চেয়েও নৌকায় যাওয়া অনেক আরামের। তারপর কি, জলের শব্দ শুনতে শুনতে ঘুম ঘুম ভাব আসে। এখানে যদি প্রশ্ন হয় কিসের শব্দ শুনতে শুনতে ঘুম ঘুম ভাব আসে, কিসের শব্দ শুনতে শুনতে ঘুম ঘুম ভাব আসে? জলের। ইভানা আমার, আচ্ছা বাহ, খুব ভালো কথা। তো আমি এইটাই এখনই বলতে যাচ্ছিলাম, তোমার কথাটাই এখনই বলবো। দেখো, নদীর স্রোত, জলের জলের আওয়াজ শুনতে শুনতে ঘুম ঘুম ভাব আসে। কেন জলের আওয়াজে এত ঘুম ঘুম ভাব কি আছে, তার কারণটা কি? বর্তমানে যদি আমি কোনো নৌকায় যাই তো দেখতে পাবো সেই নৌকার ম্যাক্সিমাম নৌকাগুলো সব মোটর চালিত, মোটর লাগানো আছে। সেই মোটরে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গেই নৌকা চলতে শুরু করে দেয়। তাতে একটা আওয়াজ হয় জোরে, সেই আওয়াজে কিন্তু কোনো ঘুম আসবে না, ঘুম জেগে যাবে, ঘুম ভেঙে যাবে। কিন্তু লেখক বলছেন ঘুম ঘুম ভাব আসতো। পুরো চিত্রটাই আলাদা ছিল সেই সময়। তখন ছিল না এরকম কোনো মোটর চালিত নৌকা। মাঝিরা নিজেদের হাতে দাঁড় দিয়ে নৌকা খেয়া বাইতেন। হ্যাঁ, ওগুলো কি ইয়ট বলে? ইয়ট আলাদা জিনিস, ছোট নৌকা, ঠিক আছে। সেগুলোতে মাঝিরা নৌকা দাঁড় টানতেন, পাল থাকতো সেই নৌকায়, সেই পালেতে হাওয়া লেগে নৌকা এগিয়ে যেত। ছোট নৌকায় পাল থাকতো না, পাল থাকতো বড় নৌকায়। ছোট নৌকাগুলোকে বলা হতো ডিঙ্গি, কোনো কোনো জায়গায় আবার বলা হতো ছিপ, এরকম নামকরণ করা ছিল। ছোট নৌকা, যাতে মানুষ, দুটো থেকে তিনটে মানুষ যেতে পারে, তার বেশি নয়, তার বেশি যাতায়াত করা যাবে না, ঠিক আছে। সেই ছোট নৌকা বা বড় নৌকা যাই হোক, সেইগুলোকে যখন নদী শান্ত স্রোতের উপর দিয়ে যখন সেই খেয়া বা বাইতো মাঝিরা, তার সে একটানা একটা রিদিমিক শব্দ, ছপ ছপ করে জলের ওপরে সেই দাঁড়টা পড়তো এবং নৌকা এগিয়ে চলতো, সেই আওয়াজ, এবং তার সাথে নৌকার গা বেয়ে যে নদীর জল ভেঙে যাচ্ছে সেই জলের কলকল শব্দ, সব মিলিয়ে একটা খুব স্বপ্নালু ব্যাপার। মানে এটা যেন ঘুম ঘুম পাড়া ব্যাপার লাগে। সারাক্ষণ যদি তোমাকে একটা খুব সুন্দর রিদিমের শব্দ শুনিয়ে দেওয়া হয় তা তুমি ঘুমিয়ে পড়বে। সেই রিদিমটাই যেন সেই জলের আওয়াজটা। এখানে লেখক বলেছেন জলের আওয়াজ আমাদের বুঝে নিতে হবে, জলের আওয়াজ কিন্তু নয়। যখন নদীর ওপরে নৌকা চলছে তখন সেই দাঁড় টানার যে আওয়াজটা হচ্ছে ছপ ছপ করে, সেই একটানা দীর্ঘ একদম রিদিমে, মানে এক তালে, সেই যেটা সেটা যখন হচ্ছে তখন যেন ঘুম চলে আসছে। নদীর বুকে কোনো চিৎকার কোলাহল চেঁচামেচি কিছুই নেই, শান্ত একদম। হয়তো দূরে একটা পাখি দেখা যাচ্ছে বা পাখির ডাক শোনা যাচ্ছে, কিংবা অনেক দূরে, অনেক অনেক দূরে কোনো একজন মাঝি আর একটা দূরের নৌকার মাঝিকে ডেকে কিছু বলছে, কিংবা কোনো একজন মাঝি খুব জোরে জোরে গান গাইছে কিন্তু শোনা যাচ্ছে খুব আস্তে আস্তে, কিংবা কোনো একটা নদীর ধারে, কোনো একটা নদীর পাড়ে কোনো মন্দিরের ঘন্টার শব্দ শোনা যাচ্ছে। এত ক্লিয়ারলি সেই সময়ে মানুষ শুনতে পেত, অনেক দূরের অনেক দূরের আওয়াজ শুনতে পেত। সেই সময়কার কথা বলা হচ্ছে যখন এই এত কোলাহল, এত শব্দ, এত শব্দ দূষণ ছিল না। বুঝতে পেরেছো? সেই জন্য ঘুম ঘুম পাড়া ভাব লাগতো, তাই না? তারপরে দেখো, হ্যাঁ,
তারপরে দেখো, তাহলে এখান থেকে আমরা একটু জানতে পারলাম জলের শব্দ শুনতে শুনতে ঘুম ঘুম ভাব আসে, তাতে অনেক স্বপ্ন দেখা যায়। স্বপ্ন দেখা যায় নয়, ছোট্টবেলার স্মৃতিগুলো তার মনে পড়ে যাচ্ছে। সেই স্মৃতিতে তিনি অনেক, এই যে আমরা ছোটবেলা অনেক অবাস্তব জিনিসকে বিশ্বাস করতাম, লেখক এক জায়গায় স্বীকার করেছে, তোমরা প্রত্যেকে দেখতে পাবে যে তিনি ভাবতেন হয়তো জলের তলায়ও মানুষ বাস করে। এটা অবাস্তব ভাবনা। এই অবাস্তব ভাবনাগুলো কোথায় আসে? যখন ওই রকমই নৌকা যাত্রায় তিনি থাকতেন, তখন এই সবগুলো ভাবতেন হয়তো বা নদীর তলাতেও মানুষ থাকে, বা এর এর নিচেতেও হয়তো মানুষ আছে। এরকম ভাবনা চিন্তা তখনই হয়ে ওঠে, তাতে অনেক স্বপ্ন দেখা যায়। এই ধরনের স্বপ্ন এগুলো অবাস্তব হতে পারে, কিন্তু শৈশবের স্মৃতি এতে থাকে। তারপরে কি, আমাদের মামার বাড়িতে অবশ্য নৌকা ছাড়া অন্য কিছুতে যাওয়ার উপায় ছিল না। এখানে কি লিখে দিয়ে দিয়েছে একদম, তার ছোট্ট তোমাদের সকলের প্রিয় জায়গা তার মামার বাড়ি। মামার বাড়ির গল্প বললে আর যেন শেষ আর হয় না, মামার বাড়ির প্রশংসা শুরু করলে আর শেষ আর হয় না। মামার বাড়িটাই যেন সব থেকে আনন্দের। লেখকের ক্ষেত্রেও দেখো, গল্প লেখা শুরুতেই একদম মামার বাড়ি উল্লেখ করে ফেলেছেন, এবং তিনি বলেও দিলেন যে সেই মামার বাড়িতে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে নৌকা। কেন? রাস্তা রাস্তা জলে ডুবে থাকতো প্রায় সারা বছর, সারা বছরই সেখানকার জলে ডুবে থাকতো রাস্তাগুলো। এই রাস্তাগুলো জলে ডুবে থাকার কারণ কি? রাস্তা কি জলে ডুবে থাকে? কারো কখনো মনে হয়েছে রাস্তা কেন জলে ডুবে থাকবে? দেখো, যে জায়গার কথা বলা হচ্ছে সেখানে বুঝতেই পারছো অনেক নদী আছে। তো এই নদীগুলো অনেক সময় শুকিয়ে যায়, বর্ষার জলে ভরে ওঠে। কিছু নদী সারা বছরই জল থাকে, কিছু নদী ওই বর্ষার জলটাই শুধুমাত্র থাকে। আবার কিছু নদী মাঝে মধ্যে জল দেখা যায়, বা একটু জায়গাতেই জল বয়, বাকিটা মজে গেছে, বা সেই মাটিতে বুঝে গেছে, চর পড়ে গেছে। তো সেই সমস্ত নদীগুলোতে মানুষ আর নৌকা দিয়ে যায় না, সেগুলোতে হেঁটে যাওয়ার চেষ্টা করে, এবং কিছুটা হয়তো কাদা, কিছুটা হয়তো বালি, তারা হেঁটেই পার হয়। কিন্তু অনেক সময় নদীর জল বেড়ে গেল, বা কোনো জায়গায় জোয়ার এলো, সেই নদীগুলোতে জলে ডুবে গেল, সেই অস্থায়ী রাস্তাগুলো যাওয়ার উপায় থাকতো না। তখন মানুষ তাকে বাধ্য হয়ে অন্য পথ দিয়ে, অন্য নদী দিয়ে ঘুরে ঘুরে নৌকা করে যেতে হতো। শর্টকাট রাস্তাটা তখন আর থাকতো না। তাই এখানে বলছে রাস্তা রাস্তা জলে ডুবে থাকতো প্রায় সারা বছর। এই রকম অস্থায়ী রাস্তাগুলো প্রায় ডুবে থাকতো। তাই যাওয়ার উপায় একমাত্র, বিপদে পড়বে না, সেটা হচ্ছে বড় রাস্তা, এই এই বড় নদী দিয়ে। তাই প্রত্যেক বাড়িতে থাকতো নিজস্ব নৌকা। এরপরে একটা কথা বলছে দেখো, এখনকার দিনে আমাদের বাড়িতে প্রত্যেক জনকার বাড়িতে একটা করে সাইকেল, নহলে একটা করে বাইক তো আছেই। কিন্তু তিনি যেই সময়কার কথা বলছেন, যেহেতু তারা নদীর পাড়ের বাসিন্দা, সেহেতু একটা করে নৌকা তাদের আছে। ভালো করে ভেবে দেখো দেখিনি, তোমার বাড়ির পাশে 5 মিনিট দূরত্বে একটা নদী, এবং সেই নদীতে তোমাদের একটা নৌকা আছে। সেই নৌকা তোমাদের বাড়ির লোকেরাই যাবে, অন্য কেউ যাবে না। এবং তোমাদের পাশাপাশি যে সমস্ত বাড়ি বা প্রতিবেশী আছেন, তাদেরও একটা একটা করে নৌকা সেই ঘাটেতে বাঁধা থাকে। কেমন সময়ের কথা বলা হচ্ছে! তো আমাদের বাড়ি থেকে নদীর ঘাট 5 মিনিটের হাঁটা পথ। সেই নদীটা ছোট, কিন্তু ঘাটের পাশে বাজার বলে সেখানে সবসময় অনেক নৌকার ভিড়। এই ছোট নদীর পাশে এত ভিড় কি জন্য হতো? বড় নদী থেকে বা অনেক দূর থেকে মানুষ এখানে জিনিসপত্র নিয়ে আসতো, এই গ্রামগুলোর ঘাটেগুলোতে, এই গ্রামের ঘাটগুলোতে নিয়ে আসতো, এবং সেই ঘাটের মুখেতেই, নদীর ঘাটের মুখেতেই সেখানে বাজার বসে যেত অস্থায়ী। যারা সেই সকালবেলা জিনিসপত্র নিয়ে আসতো, এবং সেই বিক্রি বাটা হয়ে যাওয়ার পর সন্ধ্যের মধ্যে সে বাড়ি চলে যেত, বা বিকালের মধ্যে বাড়ি চলে যেত, সেই অস্থায়ী ঘাটের ওপরেই যেন সেই বাজারগুলো গড়ে উঠত। ঠিক আছে, তো এই ছিল। কিন্তু ঘাটের পাশে বাজার বলে সেখানে সবসময় অনেক নৌকার ভিড়। কেন অনেক নৌকার ভিড়? কারণ সেখানে সবসময় বাজার থাকতো। বাজার কেন থাকতো? সেই বাজার নিয়ে আসতো যে সমস্ত ব্যবসাদাররা, তারা নিয়ে আসতো সেই নৌকা করে বিভিন্ন মালপত্র, জিনিসপত্র, সবজি, মাছ, সেইগুলোকে নিয়ে সেখানে বিক্রি করতো। তো এই জন্য এখানে ভিড় হয়ে যেত অনেক নৌকার। আমাদের নিজেদের নৌকাটা ছোট, সেই নৌকায় চেপে আমরা স্কুলে যেতাম। ভালো করে ভাবো, তোমরা এখনকার দিনে কিসে আসো? এই এখনকার সময়ের সাথে যদি তুমি এই লেখকের সময়কে তুলনা করে দেখো, তবেই বুঝতে পারবে যে আমরা কি জায়গায় আছি এখন,
আর সেই সময়টা কেমন কেমন ছিল। আমরা এখন যাই স্কুলের ট্রান্সপোর্ট, স্কুল বাস কিংবা প্রাইভেট কার, তো এইভাবে আমরা যাতায়াত করি। কিন্তু সেই সময়ে লেখক যেতেন কিভাবে? নৌকায় চেপে। কারণ বললাম, একটাই প্রথমেই বললাম, যাতায়াতের প্রধান মাধ্যম ছিল জলপথ, নদী। নদী দিয়েই তারা যাতায়াত করত। এবার নদীর একটা পারে হয়তো একটা স্কুল আছে, আর চারপাশে কোথাও স্কুল নেই, তাহলে বিভিন্ন নদীর বিভিন্ন পাড়ের যে গ্রামগুলো আছে, নদীর পাড়ে তো গ্রামগুলো পরপর পরপর সাজানো একদম, সেইখান থেকে নৌকা এসে সেই সেই গ্রামের ঘাটে দাঁড়াতো এবং সেখানে যে স্কুলটা আছে সেখানে হয়তো ছেলেপুলেরা সেখানে পড়াশোনা করতো। তো এই রকম একটা সময় ছিল। তো সেই জন্য কি বলছে, সেই নৌকায় বড় নদীতে যাওয়া যায় না। আবার কি বলছে, সেই নৌকায় আবার বড় নদীতে যাওয়া যায় না। কেন যাওয়া যায় না? আচ্ছা, আমি তোমাদের কাছে এখানে প্রশ্ন করি, এখানে দুটো আমি তোমাদের প্রশ্ন করি। সেই নদীতে বড় নৌকা, সেই বড় নদীতে সেই নৌকা যাওয়া যায় না কেন? জানো? সেই নৌকাটা ছোট, অবশ্যই নৌকাটা ছোট। তা নৌকা ছোট হলে কি হলো? তাহলে তাহলে তো সেটা তো নৌকা, সেটা দিয়ে তো পারাপার করা যায়। কেন যায় না? এটা তোমাদের মনে হয়েছে? কেন লেখক বলছে ছোট নৌকা দিয়ে বড় নৌকা যাওয়া যায় না? ছোট তো বটে, ছোট নৌকা ঠিক আছে, ছোট নৌকা দিয়ে যেতে পারো না, ছোট ছোট হলেই বা সে তো নৌকা। তাহলে কেন যাওয়া যাবে না বড় নদীতে? তার কারণটা হচ্ছে, ছোট নদী, তার ছোট নদীর ঢেউ ছোট, ফলে তাতে পারাপার করার জন্য ছোট নৌকা ঠিকঠাক চলে যেতে পারে। কিন্তু যখনই সে বড় নদীতে যাবে, অনেক চওড়া তার জল, গভীরতাও তত, তার ঢেউয়ের ক্ষমতাও তত বেশি, ফলে ছোট নদী, সেই ছোট নৌকা সেখানে ঠিক চলতে পারবে না, অনেক সময় ডুবে যাবে হয়তো, কারণ সেগুলো হালকা। কিন্তু সেই বড় নদীতে চাই কি? বড় নৌকা। বড় নৌকা মানে এই জন্যে যে ভারী নৌকা হতে হবে। সেই ভারী নৌকা যত ভারী হবে, বেশ জলের উপরে সে তত ভালোভাবে টিকে থাকতে পারবে, বা ওই ঢেউয়ের সাথে সে মোকাবিলা করতে পারবে তত ভালো করে। তাই ছোট নদীতে এই ছোট নৌকাই, বড় নদীতে যেতে যেতে গেলে বড় নৌকা চাই, বা ভারী নৌকা চাই, বা যাতে পাল থাকবে এরকম টাইপের। আবার অনেকজনা এই বড় নৌকাগুলোর উপরই নিজেদের ঘরের মতো তৈরি করে ফেলতো। ঠিক আছে, তো সেখানে খুব দামি বড় জমিদার, তারা হয়তো সেরকম ধরনের একদম সুন্দর সাজানো, তার ভেতরেই সমস্ত কিছু আছে, একদম ঘর করা, জাহাজ নয় কিন্তু, কিন্তু তার ভেতরেই যেন সেই নৌকাটার ভেতরেই সুন্দর করে সাজানো সমস্ত কিছু আছে, সেইগুলো কিন্তু সেই বড় নদীতে যাতায়াত করতো, যেগুলো বাজরা বলা হয়। তো এইভাবে হচ্ছে ব্যাপার। এবার দেখো, আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করি। আচ্ছা, তো প্রশ্নগুলো হচ্ছে পরপর তিনটে প্রশ্ন করবো এরপরে। হ্যাঁ, হাউস বোট মতন, ঠিক। তো এরপরে প্রশ্ন, মামার বাড়ি থেকে যে নৌকাটি আসতো সেই নৌকার পালের রং কি? অপশন: লাল, নীল, সবুজ, হলুদ। হলুদ, ভেরি গুড। সেই নৌকার পালের রং হলুদ। দেখো, লেখকের সব সময় মনে পড়তো, এটা যেন এটা যেন তার স্মৃতি, সরি, এটা যেন তার স্মৃতিচারণ, সেই ছোটবেলাকার স্মৃতি তার মনে পড়ে যাচ্ছে। নৌকাটা যতই আসতো, মানে তার মামার বাড়ির যে নৌকাটা, সবাইকার একটা আলাদা আলাদা নৌকা তো আছেই, কিন্তু মামার বাড়ির যে নৌকাটি সেটি কিন্তু বড় নৌকা, এবং সেটি যখন আসতো তাদের নিজস্ব নৌকার পালের রং ছিল হলুদ। এরকম চিহ্ন থাকে যে অমুকের নৌকার পালের রং হলুদ, তার কারু পালের রং লাল, কারু পালের রং সাদা, কারু আবার পালের উপরে
পতাকা দেওয়া আছে, সেই পতাকার চিহ্ন দেওয়া আছে নানা রকম। দূর থেকে দেখে বোঝা যাবে যেটা অমুক জায়গাকার নৌকা বা এটা এরকম নৌকা। তো নৌকার পরিচয় বোঝানোর জন্যে এরকম ব্যবস্থা থাকতো। লেখকের মনে পড়ে বারবার, তোমার মনে হতে পারে যে হলুদ রঙেরই তাহলে পাল দেওয়া নৌকা আসতো, এই জন্যে আসতো যে ওটা স্পেসিফিকলি একজনাকারী নৌকা। বুঝতে পেরেছো? তো হলুদ রঙের নৌকার পাল। এই পরে প্রশ্ন, হ্যাঁ খুব ভালো। তো এর পরের প্রশ্ন, নৌকাটিতে কজন মাঝি ছিলেন? 3 জন, 4 জন, 5 জন, 6 জন? ভেরি গুড, ভেরি গুড এভরিওয়ান, খুব সুন্দর। কিন্তু জারিন তুমি ভুল লিখেছো, কিন্তু তোমার ভুলটা ঠিক ভুল করে ফেলেছো নয়, তার কারণটা বলি, তুমি একটু আমি এইটাই তোমাদের কানে বোঝানোর জন্যই করেছি, কথাটা বলতে যাচ্ছি যে 4 জন নয়, লেখা আছে দেখো সেই নৌকাতে 3 জন মাঝির মধ্যে একজন হচ্ছে কে? নদের আলী। এখানে তোমাদের মনে হতে পারে 3 জন মাঝি প্লাস নদের আলী সমান 4 জন, কিন্তু না, 3 জন মাঝির মধ্যে একজন নদের আলী আর 2 জন তার অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে মোট মাঝি হচ্ছে 3 জন। ঠিক আছে, মনে থাকবে 4 জন নয়, তো এটা ঠিক করে নেবে। আর এরপরে আমি যদি তোমাদের প্রশ্ন করি যে নদের আলী কে? নদের আলী কে? অপশন দিলাম প্রধান মাঝি, সহকারী মাঝি, ব্যবসায়ী, এর মধ্যে অপশন দিলাম। তোমরা সবাই লিখে থাকো হেড মাঝি, কিন্তু আমি অপশন দিয়েছিলাম প্রধান মাঝি। আমি জানি বইতে হেড মাঝি লেখা আছে, কিন্তু অপশন দিয়েছি প্রধান মাঝি, তোমাকে বুঝে নিতে হবে। ঠিক আছে, প্রধান মাঝি মানে কি? যে মাঝিটা তার কথাতেই নৌকাটা সমস্ত কিছু চলবে, যেমন জাহাজের ক্যাপ্টেন সেরকম নৌকারও তিনি ক্যাপ্টেন, তার কথাতেই চলবে, তার কথাতেই সমস্ত কিছু হবে। ঠিক আছে, বা হয়তো নৌকাটা তারই। ঠিক আছে, তো এরকম হচ্ছে ব্যাপার। তো সেই হেড মাঝি, তার 2 জন সহকারী মাঝি, তাহলে একটা নৌকা 3 জন মাঝি আছে, যে 3 জন মাঝি মিলে সেই নৌকাটাকে চালাচ্ছে, তার মানে সেই নৌকাটা অনেকটাই বড়, বোঝাই যাচ্ছে। তো এই 3 জন মাঝি যে ব্যাপারটা বললাম, হ্যাঁ প্রধান মাঝি, এই 3 জন মাঝির মধ্যে হচ্ছে একজন নদের আলী। এবার যদি আরেকটা প্রশ্ন আসে, কে গল্প শোনাতো? কে লেখকদের গল্প শোনাতো? নদের আলী, ভেরি গুড, নদের আলী তাদের গল্প শোনাতো। তাহলে দুটো প্রশ্নই দেখো, প্রধান একদম প্রধান মাঝি কে এবং নদের আলী কি করতো, এই দুটো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো তারপরে পরের পেজে আমরা চলে যাব, এই পেজে আর কিছু নেই। ছোট নদীটা খানিক দূরে গিয়ে একটা বড় নদীতে মিশেছে। সেই নদীটির নামও খুব মিষ্টি, বাতাসি, খুব একটা বড় নয়, দুদিকে পাড় দেখা যায়, কত রকমের মানুষ, কত কত পুরনো গাছ, আর মন্দির মসজিদ, জমিদারের বাড়ি, এক জায়গায় শ্মশান, সেখানেও ঘাট বাঁধানো। দেখো যেই ছবিটা যেন আমাদের সামনে ফুটে উঠছে। আমরা অনেক সময় ছবি আঁকার সময় এই ধরনের ছবি আঁকি, নদীর পাড়ে অনেক ঘর বাড়ি আঁকি, মন্দির আঁকি। তো এই ধরনের সময়কার কথা। তো সেখানে আমি তোমাদের খানিকক্ষণ আগে যেটা বলছিলাম, শান্ত নদীর বুকে অনেক দূরে শব্দ শুনতে পাওয়া যায়, অনেক দূরের জিনিস দেখতে পাওয়া যায়, অনেক দূরের মন্দির মসজিদ কিংবা জমিদারের বাড়ির চূড়া। জমিদারের বাড়ির কথা কেন বলা হচ্ছে? কারণ বাকিদের বাড়িগুলো হয়তো গাছে ঢাকা পড়ে যাবে, কিন্তু জমিদারের বাড়ির যে উচ্চতা, হাইট, সেটা হয়তো গাছ থেকে ছাড়িয়ে অনেকটা উঁচু, সেই জন্য হয়তো তার বাড়ির চূড়াটা দেখা যাচ্ছে। দূর থেকে লোকে বলতো ওই দেখো ওই 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 গ্রামের জমিদারের বাড়ি দেখা যাচ্ছে, ওইটা, তাহলে ওইটা অমুক গ্রাম, এরকম ভাবে চিনে যেত নদীর পাড় থেকেই। ওই সোজাসুজি গেলে ওইটা ওই অমুক গ্রাম, বা ওই ওই যে মন্দিরে দেখা যাচ্ছে ওই মন্দিরটা অমুক গ্রামের।
এইটা একটা চিহ্ন হয়ে যেত। কিংবা কোনো নদীর গাছে, নদীর পাড়ে কোনো বিশেষ গাছ, কোনো বড় একটা গাছ আছে, সেই গাছটা একটা বট গাছ আছে, হয়তো ওই বট গাছটা অমুক গ্রামের, তাহলে বট গাছের কাছে একটা ঘাট হয়ে গেল, সেখানে নৌকা গিয়ে থামলো। এইভাবে জলপথের যাতায়াতের জায়গাটা ছিল। তো ছোট নদীটা খানিক দূরে গিয়ে বড় নদীতে মিশেছে, সেই নদীটার নামও খুব মিষ্টি, নাম বাতাসি। তো এখানে আমি তোমাদের কয়েকটা প্রশ্ন আবার করব। হ্যাঁ, না, অগ্নিশা পিংলা নয়, পিংলা নয়, বাতাসি। তাহলে এবার লেখক বলছে যে ছোট নদীটা যে নদীতে গিয়ে মিশেছে তার নাম হচ্ছে বাতাসি, তাহলে ছোট নদীর থেকে বড় নদী নিশ্চয়ই বাতাসি। আবার বাতাসি নদী যে নদীতে গিয়ে মিশেছে সেই নদীর নাম কি? বাতাসি নদী যে নদীতে, হ্যাঁ, পিংলা, ঠিক আছে, সেই নদীটার নাম হচ্ছে পিংলা, সেটি আবার বাতাসির থেকেও বড় নদী। তো তাহলে বোঝা যাচ্ছে যে বাতাসি নদীটি হচ্ছে মাঝারি নদী, পিংলা হচ্ছে আরো বড় নদী, কিন্তু এই ছোট নদীর নাম লেখক কিন্তু বলেননি। তাই ঘুলিয়ে ফেললে হবে না, এখানে তিনটে নদীর নাম পাচ্ছি, মানে উল্লেখ পাচ্ছি, কিন্তু নাম পাচ্ছি দুটোর, মাঝারিটার পাচ্ছি বাতাসি এবং পরেরটা বড় নদীটার পাচ্ছি পিংলা। এরপরে এই যে বাতাসি নদী যে যাত্রাপথে সে গিয়ে পৌঁছাচ্ছে, সে গিয়ে পৌঁছাচ্ছে কোথায়? না, সে গিয়ে পৌঁছাচ্ছে পিংলা নদীতে, ঠিক আছে। তো এইখানে দাঁড়াও, হ্যাঁ, সেই নদীর নাম পিংলা। কতক্ষণে পিংলা নদী আসবে তার জন্য আমরা অধীর আগ্রহে প্রতীক্ষা করতাম। এই পিংলা নদীতে দেখা যেত শুশুক, ইংরেজিতে যাদের বলে ডলফিন, হঠাৎ হঠাৎ হুশ করে মাথা তুলে আবার ডুবে যায় জলে, অনেকটা যেন মানুষের মতো। খুব ছেলেবেলায় আমরা মনে হতো জলের নিচে নিশ্চয়ই অনেক মানুষ থাকে, আমি খানিকক্ষণ আগে একটু বলছিলাম। একটু বড় হয়ে শুশুক চিনতে শিখেছি। আমরা চোখ বড় বড় করে তাকিয়ে থাকি নদীর দিকে, কখন শুশুক দেখা যাবে, দেখলি চেঁচিয়ে উঠি কে কটা দেখলাম তাই গুনি, এই নিয়ে প্রতিযোগিতা হতো। প্রত্যেকবারই জিতে যেত আমার ছোট কাকা। আমি 5টা শুশুক দেখলে ছোট কাকা দেখতো 11টা, কিন্তু ছোট কাকার কথায় আমাদের সবসময় সন্দেহ থেকে যেত। আমি ডান দিকে তাকিয়ে আছি, ছোট কাকা বাঁ দিকে তুলে বলে ওই যে একটা, মানে ছোট কাকা এখানে কিন্তু চালাকি করতো। তার মানে কি, ছোট কাকা হয়তো ডান দিকে, যখন লেখক তাকিয়ে আছে ডান দিকে, তখন ছোট কাকা বাঁ দিকে তাকিয়ে বলে দিত ওই দেখা কাটটা দেখা গেল। তখন ঘুরে তাকাতে তাকাতে লেখকের আর তো দেখা যায় না, হয়তো সেখানে কিছু দেখাই যায়নি। লেখক লেখকের সাথে প্রতিযোগিতায় জেতার জন্য ছোট কাকা এই ধরনের মিথ্যা কথা বলতো। এই জন্য বলেছে এই যে কি, যে তার কথায় আমাদের সবসময় সন্দেহ থেকেই যেত। এই আমাদের বলতে বলা হয়েছে, আমাদের বলতে এখানে কাদের বলা হয়েছে বলতো? হ্যাঁ, মা এবং লেখক, ভেরি গুড দেবস্মী, মা এবং লেখকের কথা বলা হয়েছে। আমরা যে নৌকা যাত্রাটার এখানে বর্ণনা পাচ্ছি তাতে কয়জন আছে যদি বলি, দেখো কতগুলো প্রশ্ন হবে। লেখক মামার বাড়িতে যাচ্ছিল, সেই তাতে কজন যাত্রী থাকে, মানে কজন যাচ্ছে তারা? 3জন, 3জন মাঝি, 3জন লোক। কে কে? মা, লেখক, আর আরেকজন কে? আচ্ছা আচ্ছা, ইভানা। 6জন, টোটাল 6জন যাচ্ছে ছোট কাকা। তো মা, ছোট কাকা এবং লেখক, এই 3জনায় যেতেন, এবং এদের মধ্যে একটা কম্পিটিশন হতো, প্রতিযোগিতা হতো। এই প্রতিযোগিতা কি নিয়ে প্রতিযোগিতা হতো? এখানে যদি প্রশ্ন আসে লেখক লেখক এবং তার ছোট কাকার মধ্যে কি নিয়ে প্রতিযোগিতা হতো? ঘুড়ি ওড়ানো নিয়ে? শুশুক দেখা নিয়ে?
পাখি গুণা নিয়ে? এরকম যদি অপশন থাকে তাহলে কোনটা হবে? শুশুক গুণা নিয়ে, মানে কটা শুশুক কে দেখতে পেলো সেটা নিয়ে। ডলফিন নয়, শুশুক। বাংলাতে শুশুকই থাকবে, তোমাদের অ্যান্সারের মধ্যে শুশুকই থাকবে, ডলফিন থাকবে না। তো শুশুক দেখা নিয়ে তাদের কম্পিটিশন হতো, কে কটা গুনতে পারে। এইখানে ছোট কাকা কি করতো, যখন দেখতো যে লেখক ডান দিকে তাকিয়ে আছে নৌকার শুশুক দেখার জন্যে উদ্গ্রীব হয়ে আছে, তখন ছোট কাকা বাঁ দিকে তাকিয়ে বলতো, ওই দেখো ওই দেখো, ওখানে বাঁ দিকে দেখা গেল। কিন্তু বাঁ দিকে হয়তো দেখাই যায়নি। এইভাবে একটা বেড়ে গেল কাকার খাতায় গুনতি। এইভাবে কাকার সেই খেলায় জিতে যেত। ফলে লেখক যেখানে 5টা দেখতে পেত, কাকা সেখানে কটা দেখতে পেত? কটা দেখতে পেত? ভেরি গুড দেবশ্রী, 11টা। জয়িয়া, ভেরি গুড। লেখক যেখানে 5টা দেখতে পেত, সেখানে কাকা 11টা দেখে ফেলতো। আচ্ছা, মা কটা দেখেছিল? একটা। কেন মা একটা দেখতে পেল? তার কারণটা হচ্ছে এই মা কেন একটা দেখতে পেল? মা চশমা পরতো, এই চশমাটা সবসময় সে খুলেই রেখে দিত। তখনকার দিনে মানুষ সবসময় চশমা পরেই থাকবে বা কেন? কিন্তু দূরের জিনিস দেখতে গেলে চশমার দরকার হতো। হ্যাঁ, তো সেই চশমাটা পড়তে পড়তে যত সময় লাগবে, তার মধ্যে ডলফিন উঠলো আবার ডুবেও গেল, তো সেই সময়ের মধ্যে সে তো আর দেখতে পাবে না। তো সেইটাই হয়ে যেত প্রবলেম। ফলে মা কখনোই দেখতে পেত না। কিন্তু কোনো ক্রমে একবার ভাগ্যক্রমে সে একটা ডলফিনকে বা শুশুককে দেখতে পেল। খুঁজে পেত না। খুঁজে পেত না, তার মানেটাই তো ওইটা। চশমা খুঁজে পাবে না কে? যে সবসময় চশমা পরে থাকবে, নাকি না যে চশমা সবসময় খুলে রাখবে? তার মা সবসময় চশমাটা খুলে রাখত, সেই জন্য খুঁজে পেত না। প্রয়োজনে পড়তো, দূরের জিনিস দেখার জন্য পড়তো। হ্যাঁ, তো এইটা হচ্ছে ব্যাপার। তো এইখানে এই প্রশ্নগুলো হলো। আচ্ছা, তারপরে আচ্ছা, এখানে লেখক একটা জায়গা বলেছে, দেখো, খুলে রাখতো। তো এখানে লেখক একটা জায়গা বলেছে, দেখো, এই পিংলা নদী থেকে এই যে আমাদের মেন ব্যাপার মায়াদ্বীপ, এইটা যেতে কত সময় লাগতো? কেউ বলতে পারবে? পিংলা নদীতে থেকে মায়াদ্বীপ যেতে কত সময় লাগতো? 30 কি জইয়া? অনিরুদ্ধ, জইয়া, ভুল হচ্ছে। দেবস্মি, অনিরুদ্ধ, ঠিক, ভেরি গুড। 1 ঘন্টা সময় লাগতো। তার মানে কি, বাতাসি নদী যেখানে পিংলা নদীর সাথে মিশলো, সেইখান থেকে ওই মায়াদ্বীপ পর্যন্ত পৌঁছাতে 1 ঘন্টা নদীতে যেতে হয়। তাহলে বুঝতে পারছো 1 ঘন্টা যে যাত্রা, তাহলে কতটা নদী পথ যেতে হচ্ছে তাদের, বুঝতে পারা যাচ্ছে। সেই নদীর, সেই নৌকায় পাল দেওয়া আছে, মানে কতটা যেতে হয়। এবং তোমরা এই যে দ্বীপটা সম্বন্ধে আমরা বলছিলাম, এই দ্বীপ তো তৈরি হয় সমুদ্রের মাঝে। নদীর মাঝে যখন তৈরি হয়, জানতে হবে সেই নদীটা সমুদ্রের খুব কাছে চলে এসেছে। নদীর জল বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা, নদীর মধ্যে যে জিনিসপত্র, মানে যে বালি কাঁকড় নোংরা যাই আছে, সেইগুলোকে বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আর নদীর নেই। জলের স্রোত আর নেই, সে সমুদ্রের কাছে মিশে গেছে। সেই জন্যে সেই জায়গাতে জমা হচ্ছে। দেখো, এর থেকে আমরা খুব সুন্দর একটা জিওগ্রাফির ব্যাপার জানতে পারছি, যে এই বদ্বীপগুলো, এগুলোকে বদ্বীপ বলা হয়। সুন্দরবনে যে বদ্বীপগুলো দেখতে পাওয়া যায়, এখানে এরকমই একটা বদ্বীপের কথাই এটা বলা হচ্ছে। তো নদীর মাঝখানে সেই বদ্বীপগুলো গড়ে ওঠে এবং তার পাশ দিয়ে দুটো ভাগে নদী ভাগ হয়ে চলে যায়। তো এটা জানতে হবে, একদম সমুদ্রের খুব কাছাকাছি চলে এসেছে সেই নদীটা। ঠিক আছে? তো তার মানে সেই নদীপথটা কতটা লম্বা হতে পারে, সেই একটা নদী থেকে বেরিয়ে 1 ঘন্টা গিয়ে সেই মায়াদ্বীপে পৌঁছানো যায়। ঠিক আছে?
এরপরে টাইম প্রায় শেষ হয়ে গেছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। দেখো কত সুন্দর ছোট ছোট জিনিস থেকে অনেক প্রশ্ন জানা যায়, অনেক কিছু জানতে পারা যায়। একটা গল্প শুধুমাত্র কয়েকটা প্রশ্ন না, অনেক কিছু জানতে পারবে তার থেকে, তাই না? তাই ভালো করে গল্পগুলোকে পড়তে হবে। রাইটারে মামার বাড়ি যেতে মাত্র 1 ঘন্টা লাগে, কিন্তু আমার মামার বাড়ি যেতে 4 থেকে 5 ঘন্টা লাগে। তাহলে অনেক দূর। সত্যিই তো তাই। ভালো লাগে বলো? অনেক সময় লাগে বেশ যেতে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তো আজ আমাদের ক্লাস এতটুকুনি। আহ, এর পরের দিনকে ম্যাম তোমাদের আবার কিছু প্রশ্ন রিভিশন করাবেন। আমি তোমাদের সাথে আজকে বেশ একটু গল্প করলাম, নিশ্চয়ই তোমাদের সবাইকার ভালো লেগেছে। ভালো থেকো সকলে, ঠিক আছে? বাই অল অফ ইউ।